চা শ্রমিক থেকে এখন তারা পরিযায়ী শ্রমিক এবং অন্য জোগাতে তারা কিন্তু ভিন রাজ্যে পাড়ি দিয়েছেন চা শ্রমিকরা, মহিলা চা শ্রমিকরা। তারা কোথাও হরিয়ানা, কখনো বা আবার দিল্লিতে পাড়ি দিয়েছেন এবং চা শ্রমিক থেকে পরিযায়ী শ্রমিকে পরিণত হয়েছেন তারা। এ বিষয়ে আমরা কথা বলবো। আমরা সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি সুপ্রিয় বর্ষাকের কাছে। সুপ্রিয়, রাজ্য এবং কেন্দ্রের উভয় চা বাগানে কি ঠিক একই ছবি উঠে আসছে? দেখো, আমরা যে প্রতিবেদন তুলে ধরেছি তাতে কিন্তু সেখানে শুধু বানাহাট চা বাগানের রয়েছে, তার পাশাপাশি কিন্তু ডুয়ার্সের অন্যান্য যে বাগানগুলো রয়েছে, মালবাজারের বিভিন্ন রকমের বিভিন্ন চা বাগান, তার পাশাপাশি বানাহাট ব্লকের বিভিন্ন চা বাগান। সর্বোপরি বলা যেতে পারে ডুয়ার্সের প্রত্যেকটা চা বাগানে কিন্তু এই ধরনের চিত্র রয়েছে, এই ধরনের ঘটনা রয়েছে, যেখানে সামান্য আয়ে তাদের সংসার চালাতে সমস্যা হচ্ছে বলে তারা কিন্তু ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে। জীবনের ঝুঁকি নেওয়া কাজ তারা কিন্তু সেই ভিন রাজ্যগুলিতে গিয়ে করছে, কখনো দিল্লিতে, কখনো হরিয়ানা, কখনো চেন্নাই। এই সমস্ত জায়গাতে গিয়ে কোথাও সে রাজমিস্ত্রির কাজ করছে, কোথাও পরিচারিকার কাজ করছে। এই ধরনের চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডুয়ার্সের বিভিন্ন চা বাগানে, যেমনটা আলিপুরদুয়ারের বিভিন্ন চা বাগান থেকেও কিন্তু সেটা দেখা যাচ্ছে। যে বিষয় তোমাকে উল্লেখ করব, যে এই চা বাগানগুলো থেকে আগে যেমন শ্রমিক হিসেবে যারা এই বাগানের লোকজনরা যেত, সেক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে তাদের পরিবারের লোক জানতে পারতো না যে তারা কোথায় গিয়েছে, কি কাজ করছে। সে কারণে কিন্তু প্রচুর ক্ষেত্রে দেখা গিয়েছে যে বিভিন্ন থানাগুলিতে তাদের বিষয়ে মিসিং ডায়েরি হতো বা নিখোঁজের ডায়েরি হতো। সেই জায়গাগুলো কিন্তু এখন অনেকটা প্রভাব কমলেও সেই জায়গাগুলোতে দেখা যাচ্ছে যে এখন পরিবারের লোকের সম্মতিতেই বা পরিবারের লোককে জানিয়ে তারা কিন্তু বিপুল আয়ের চেষ্টায় তারা ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে, সেখানে গিয়ে ঝুঁকিপূর্ণ কাজ করছে। তবে যেটা এই বাগানবাসীদের যেটা দাবি, বা যাদের পরিবারের থেকে এই ছেলেমেয়েরা যারা ভিন রাজ্যে কাজে যাচ্ছে, তাদের পরিবারের দাবি যে যদি বাগান ঠিকঠাক চলতো তাহলে সকলে একসঙ্গে মিলেই কিন্তু পরিবারের থেকে কোনো রকমে তারা চলতে পারতো। কিন্তু বাগানগুলোতে নিশ্চয়তা নেই, কোথাও তারা কখনো টাকা ঠিকঠাক পাচ্ছেন, কখনো বা পাচ্ছেন না, বা পেলেও সেই টাকার অঙ্কটা অনেকটাই কম, যা দিয়ে কিন্তু সচ্ছলভাবে চলাটা খুব সমস্যার সম্মুখীন হতে হয় তাদেরকে মাঝে মধ্যেই। এরপরে তো বাগান বন্ধের বিষয় রয়েছে, যে প্রত্যেকবার শুখা মরশুম অর্থাৎ শীতকালীন মরশুম যখন আসতে শুরু করে, সেই সময় কিন্তু ডুয়ার্সের বিভিন্ন চা বাগানের দরজা বন্ধ হতে শুরু করে, বাগানের লক আউট বা বিনা নোটিশে বাগান কর্তৃপক্ষ বাগান ছেড়ে চলে যাওয়া, এই সমস্ত সমস্যা তো রয়েইছে। অঙ্কিতা, সুপ্রিয়, চা বাগান কর্তৃপক্ষ তারা কি বলছেন এ বিষয়ে? দেখো, চা বাগান কর্তৃপক্ষ যেমনটা জানাচ্ছেন যে চা বাগানে নির্দিষ্ট শ্রমিক রয়েছে এবং বাগান কর্তৃপক্ষ সেই শ্রমিকদেরকে যথেষ্টভাবে তাদের যে ন্যূনতম যে মজুরি বা বিভিন্ন রকমের সুযোগ সুবিধা আছে সেগুলো দেওয়ার চেষ্টা করছে। কিন্তু তা সত্ত্বেও এই লোকজন যারা যাচ্ছেন তারা কিন্তু একটা আর্থিক অনিশ্চয়তার কারণেই তারা যাচ্ছেন। তবে বাগান বন্ধের বিষয় নিয়ে কিন্তু বাগান কর্তৃপক্ষ সেভাবে কিছু মুখ খোলেননি। অঙ্কিতা, বেশ, নজর রাখো। ধন্যবাদ তোমায়। চা শ্রমিক থেকে পরিযায়ী শ্রমিক, চা বাগানের যে মহিলা শ্রমিকরা তারা ভিন রাজ্যে পাড়ি দিচ্ছেন অন্য জোগাতে। কখনো কেউ যাচ্ছেন দিল্লিতে, কখনো কেউ যাচ্ছেন হরিয়ানাতে, রাজমিস্ত্রির তারা কাজ করছেন। এ বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন অর্থনীতিবিদ দেবাশিস মজুমদার। দেবাশিস বাবু, চা বাগানের মহিলা শ্রমিকরা পাড়ি দিচ্ছেন অন্য রাজ্যে গিয়ে, ভিন রাজ্যে গিয়ে তারা অন্য কাজ করছেন, কেউ রাজমিস্ত্রির কাজ, কেউ অন্যের বাড়িতে গিয়ে কাজ করছেন। এই দায়টা কার? কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, নাকি উভয় সরকারের? দেখুন, এই পশ্চিমবঙ্গে, আচ্ছা আমি যে বলছি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন। আচ্ছা, পশ্চিমবঙ্গে আমরা জানি যে উত্তরবঙ্গে যে চা বাগানগুলোতে তাতে প্রচুর শ্রমিক কাজ করে এবং একটা হিসাবে দেখা যাচ্ছে সেখানে শ্রমিকের সংখ্যা প্রায় 2,67,000 এরকম। এবং বহু বাগান, 300-র উপরে বাগান সেখানে রয়েছে ছিল। ইতিমধ্যে বেশ কিছু ঘটনা মানে হচ্ছে সেখানে উৎপাদন খরচে, মানে যারা মালিক পক্ষ তারা বলছে যে উৎপাদন খরচ বাড়ছে এবং দেখা যাচ্ছে যে মোট উৎপাদন খরচে শ্রমের খরচ মানে মজুরি খরচটাই প্রায় 50% থেকে 60%। ফলে বাজারে ওরা বলছেন, যারা উৎপাদক তারা বলছেন যে বাজারে, বিশ্বের বাজারে মানে চায়ের একটা বড় অংশ, মানে ভারতবর্ষে যা চা উৎপাদন হয় তার প্রায় 24%ই আমাদের পশ্চিমবঙ্গ থেকে হয় এবং এটা খুব উচ্চমানের চা। এবং তারা বলছেন যে রপ্তানির বাজার ভালো নয়, ইত্যাদি ইত্যাদি। ফলে অনেক জায়গায় দেখা যাচ্ছে এই সব চা বাগানের যারা কর্মচারী, আপনি জানেন যেটা বললেন যে বেশিরভাগই মহিলা, তাদের প্রত্যেক সপ্তাহে কিন্তু বেতন হয় এবং দেখা যায় যে সেই সাপ্তাহিক বেতনগুলোতে প্রথম কথা হচ্ছে নিয়মিত বেতন দেওয়া হয় না অনেক বাগানে, এবং ইতিমধ্যে অনেক বাগান বন্ধ হয়ে গেছে।
এবং দেখা যাচ্ছে যেটা আপনি তুললেন যে প্রশ্নটা, সেটা হচ্ছে যে সর্বনিম্ন মজুরি সেটা কি ধার্য আছে এখানে? এখানে এরকম মানে পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাচ্ছি 2023-এ সরকারি ঘোষণায় বলা হচ্ছে যে চা বাগানের যারা শ্রমিক তাদেরকে আমরা জমি দিচ্ছি, জমির পাট্টা দিচ্ছি যাতে তারা সেখানে বাড়ি তৈরি করতে পারে, তাদের একটা অধিকার। কিন্তু সবচেয়ে বড় অধিকার হচ্ছে মজুরির, সর্বনিম্ন মজুরির সেই যে অধিকার, এবং তার মধ্যে যে পার্থক্য আমি দেখতে পাচ্ছি, ধরুন সিকিমে এবং কেরালাতে এই বাগিচা শ্রমিকেরা যে সর্বনিম্ন মজুরি পায় সেটা প্রায় 300 টাকা দৈনিক, তার চেয়ে বেশি। পশ্চিমবঙ্গে এই মহিলা শ্রমিকেরা দৈনিক যে বেতন পায়, মজুরি পায়, সেটা ওই 176 থেকে 180 টাকার মধ্যে, এবং তার মধ্যে যে অন্যান্য যে সমস্ত সুযোগ সুবিধা সেগুলোও তারা নিয়মিত পায় না। যেমন ধরুন তাদের অসুখ বিসুখের ক্ষেত্রে ম্যাটারনিটি বেনিফিট, অন্যান্য নানা রকমের মজুরি ছাড়াও তো অন্যান্য সুযোগ সুবিধা আছে। এখন এই যে যেটা আপনি বললেন সমস্যাটা, এবার তারা যদি দেখে যে অন্যান্য রাজ্যে গিয়ে যদি এই বাগিচা শ্রমিকের কাজ করে, এদেরকে আমরা সেমি স্কিলড ওয়ার্কার বলতে পারি, মানে এর একটা দক্ষতা প্রয়োজন হয়, তারা যদি বেশি উপার্জন করতে সক্ষম হয় তখন তারা কিন্তু আমাদের রাজ্য থেকে অন্য রাজ্যে পাড়ি দেবে। কারণ তারা যদি দেখে যে তারা নিয়মিত মজুরি পাচ্ছে না, ফলে তাদের জীবন ধারণের মান এমনিতেই, এবং দেখা গেছে বিভিন্ন গবেষণায় আমি দেখেছি যে তাদের শিক্ষা, তাদের স্বাস্থ্য, এই দুটি যে বিষয় মানুষের জীবন ধারণের মানকে উন্নত করতে সহায়তা করে, দুটিতেই তারা অনেকটা পিছিয়ে আছে। এবং সবচেয়ে আশ্চর্যজনক, অন্যান্য যে সমস্ত ক্ষেত্রে তারা কাজ করতে পারে, আপনি যেটা বললেন না যে অন্যান্য ক্ষেত্রে চলে যাবে, আপনি একটা জিনিস আমি দর্শকদের জন্য বলছি, এটা অসম্ভব ইম্পর্টেন্ট। 1980-81 সালে সারা ভারতবর্ষে বিভিন্ন রাজ্যের যে মোট উৎপাদন, তাতে ম্যানুফ্যাকচারিং সেক্টর, উৎপাদন ক্ষেত্রে কন্ট্রিবিউশনে পশ্চিমবঙ্গের স্থান ছিল 20%। তাদের মোট উৎপাদনের 20% আসতো ম্যানুফ্যাকচারিং এ। এবং 2021-22-এর হিসাব, আমি একটু আগেই কাজ করছিলাম, আমি এর উপরেই গবেষণা করছি এখন, তাতে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের অংশ মাত্র 1.75%। মানে কোথায় ছিল 20%, সেখান থেকে নেমে এসছে 1.75%। তাহলে দেখুন, একটা রাজ্যে যেখানে ম্যানুফ্যাকচারিং সেক্টর, যারা মানে কৃষি এবং বাগিচা, সেখানে যদি শ্রমিকেরা অন্য জায়গায় যেতে চায় তারা তো শিল্পক্ষেত্রে যাবে। শিল্পের অবস্থাও অত্যন্ত করুণ, মানে তাদের কাজের সুযোগ নেই এখানে, একমাত্র সার্ভিস সেক্টর ছাড়া, এবং তারা চট করে একটা সেক্টর থেকে আরেকটা সেক্টরে চলে যেতে পারে না। কাজে আপনি যে প্রশ্নটা তুললেন যে তারা অন্যান্য জায়গায় চলে যাচ্ছে, তারা অন্যান্য রাজ্যে চলে যাচ্ছে বাগিচা শ্রমিকের কাজ করার জন্য, যেখানে এখান থেকে অনেক বেশি মজুরি প্রতিদিন দৈনিক হিসাবে একটা সর্বনিম্ন মজুরির সুযোগ এবং অন্যান্য সুযোগ তারা পেয়ে থাকে। এই হচ্ছে আমার বক্তব্য। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য।